হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 19 অধ্যায়ের আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা শহীদ যতীন্দ্রনাথ দাশের সমস্ত হাতে কলমের প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। আশা করি এতে তোমাদের উপকার হবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে। চলো তবে শুরু করা যাক। লেখক পরিচিতি: আশিস কুমার মুখোপাধ্যায় 1926 সালে জন্ম, 2011 সালে মৃত্যু হয়। জন্ম নদিয়া জেলার রানাঘাটে, পড়াশোনা সেন্ট পলস কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র অবস্থা থেকেই তিনি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত। ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে ফুটবলের ইংরাজি ধারাভাষ্যকার ছিলেন। তার রচিত দুটো উল্লেখযোগ্য গ্রন্থ হল স্বাধীনতার রূপকার, নেতাজি সুভাষ ও ইতিহাসের পাতা থেকে। শব্দার্থ: আমরণ অনশন মানে হলো মৃত্যু পর্যন্ত উপবাস। পিকেটিং: দাবি আদায়ের জন্য দলবদ্ধভাবে অবস্থান। মেয়াদ: ধার্য সময় বা কাল। দুর্গম: যেখানে অতি কষ্টে যাওয়া যায়। অবৈতনিক: বেতন নেয় না এমন। আনুগত্য: বশ্যতা। প্রত্যাহার মানে ফিরিয়ে নেওয়া। ব্যবস্থাপক মানে নিয়ম বিধান বা আইন গঠনকারী। যাবজ্জীবন মানে চিরজীবন বা আমরণ। অঙ্গীকার মানে প্রতিজ্ঞা। নিরুপদ্রব মানে হলো উৎপাতহীন বা নিরাপদ। আর প্রলুব্ধ মানে অত্যন্ত লোভযুক্ত বা আকৃষ্ট। একের এক: আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন? আশিস কুমার মুখোপাধ্যায় ফুটবল খেলার ধারাভাষ্যকার ছিলেন। একের দুই: তার লেখা একটি বইয়ের নাম লেখো। তার লেখা একটি বইয়ের নাম হলো স্বাধীনতার রূপকার, নেতাজি সুভাষ। দুয়ের দাগের প্রশ্নটি: নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। দুয়ের এক: যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হবে যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালের 27 অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। দুয়ের দুই: যতীন দাসের পিতার নাম কি ছিল? উত্তর হবে যতীন দাসের পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস। দুয়ের তিন: যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন? উত্তর হবে যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করতেন। দুয়ের চার: যতীন দাসের ছদ্মনাম কি ছিল? যতীন দাসের ছদ্মনাম হলো রবীন। যতীন দাসের আরও একটি ছদ্মনাম হলো কালীবাবু। দুয়ের পাঁচ: হিন্দ নওজোয়ান সভাকে প্রতিষ্ঠা করেন? এটি 1926 সালের মার্চ মাসে ভগৎ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দুয়ের ছয়: মিস্টার প্যাট্রি কে ছিলেন? উত্তর হবে মিস্টার প্যাট্রি ছিলেন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। দুয়ের সাত: লাহোর ষড়যন্ত্র মামলায় আসামিদের কোন জেলে বদলি করা হয়? উত্তর হবে লাহোর সেন্ট্রাল জেলে আসামিদের বদলি করা হয়। দুয়ের আট: কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন? পিতা বঙ্কিমবিহারী দাস ও ছোট ভাই কিরণচন্দ্র দাস যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভরে অগ্রাহ্য করেন। তিনের দাগের প্রশ্নটি: নিচের বিশেষ্যগুলোকে বিশেষণ ও বিশেষণগুলোকে বিশেষে রূপান্তরিত করো। অংশ বিশেষণ হবে আংশিক। উত্তীর্ণর বিশেষ্য হবে উত্তরণ। ঐতিহাসিকের বিশেষ্য হবে ইতিহাস। আক্রান্তর বিশেষ্য হবে আক্রমণ। জীবনের বিশেষণ হবে জীবিত। ভোজনের বিশেষণ হবে ভোজ্য। পিতার বিশেষণ হবে পৈতৃক। সন্দেহর বিশেষণ হবে সন্দিগ্ধ। জাতীয় বিশেষ্য হবে জাতি। মেয়াদ হলো বিশেষণ হবে মেয়াদি। চারিদিকে প্রশ্নটি সন্ধি বিচ্ছেদ করো। পর্যন্ত পরি যোগ অন্ত। কিন্তু কিম যোগ তু। প্রত্যক্ষ প্রতি যোগ অক্ষ। সিদ্ধান্ত সিদ্ধ যোগ অন্ত। যতীন্দ্র জ্যোতি যোগ ইন্দ্র। ব্যাঘ্র বি যোগ অগ্র। পাঁচের দাগে প্রশ্নটি: নিচে কতগুলো শব্দ দেওয়া হলো, শব্দগুলোর সঙ্গে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করো। জীবন: জীবনের আ যোগ জীবন হলো আজীবন। তারপর শেষ: অ যোগ শেষ হলে অশেষ হয়। অ হলো এখানে উপসর্গ। বেশ: আ যোগ বেশ আবেশ। আ হলো উপসর্গ। পথ: বি যোগ পথ বিপথ। বি হলো উপসর্গ। ঠিক:
স যোগ ঠিক, স হলো এখানে উপসর্গ। দারুণ, নি যোগ দারুণ, নিদারুণ, নি হলো উপসর্গ। উপায়, নি যোগ উপায়, নিরুপায়, এখানে নি হলো উপসর্গ। জ্ঞান, বি যোগ জ্ঞান, বিজ্ঞান, বি হলো উপসর্গ। করণীয়, অ যোগ করণীয়, এখানে অ হবে উপসর্গ এবং অ যোগ করণীয় অকরণীয়। 6 দাগের প্রশ্নটি নিচে কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনার সাল তারিখ দিয়ে দেওয়া হলো, ঘটনাগুলো গল্প থেকে খুঁজে লেখো। 7ই অক্টোবর 1904 যতীন দাসের জন্ম হয়েছিল। 8ই এপ্রিল 1929, 1929 সালের 8ই এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশে হঠাৎ একটি শক্তিশালী বোমা ফাটান ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। 25শে জুন 1929 যতীন ও তার 15 জন সহযোদ্ধাকে লাহোর ষড়যন্ত্র মামলায় আসামি হিসাবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। 11ই আগস্ট 1929 বড়লাট লর্ড আরউইন এক বিশেষ জরুরি ঘোষণায় অনশনকারীদের দাবি দেওয়া সব মেনে নিলেন এবং প্রত্যেক প্রদেশে জেল অনুসন্ধান কমিটি স্থাপনের প্রতিশ্রুতি দিলেন। 13ই সেপ্টেম্বর 1929 শনিবার ঠিক দুপুর 1:15 অমর বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়লেন। 7 দাগের প্রশ্নটি নিচের বাক্যগুলো থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ বেছে লেখো। 7-এর 1 তারা সব মিলিয়ে 10 ভাই বোন ছিলেন, এখানে 10 হবে সংখ্যাবাচক। 7-এর 2 যতীন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন, এখানে প্রথম হলো পূরণবাচক শব্দ। 7-এর 3 বিচারে তার 6 মাসের জেল হয়, এখানে 6 হবে সংখ্যাবাচক শব্দ। 7-এর 4 তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু, এখানে দ্বিতীয় হবে পূরণবাচক শব্দ। 8 দাগের প্রশ্নটি নিচের বাক্যগুলোর উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাশের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল, এখানে কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাশের তারপরে বিধেয় হবে নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। 8-এর 2 ছেলেবেলা থেকেই তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে, এখানে ছেলেবেলা থেকেই তিনি, এটা হবে উদ্দেশ্য, একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে, এটা হবে বিধেয়। 8-এর 3 শুরু হয় অগ্নিযুগের একটি অবিস্মরণীয় রক্তেরাঙা অধ্যায়, এখানে অগ্নিযুগের এক অবিস্মরণীয় রক্তেরাঙা অধ্যায় হলো উদ্দেশ্য আর শুরু হয় হলো বিধেয়। শেষ পর্যন্ত এলো শেষের সেই ভয়ঙ্কর দিনটা, শেষের সেই ভয়ঙ্কর দিনটা হলো উদ্দেশ্য আর শেষ পর্যন্ত এলো হলো বিধেয়। 9 দাগের প্রশ্নটি নিচের বাক্যগুলোর মধ্যে যে সব বিভক্তিযুক্ত শব্দ এবং অনুসর্গ আছে তা খুঁজে লেখো। 9-এর 1 জাতীয় কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জন্য ভগৎ সিং ভগবতী চরণ শুক্লা এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন, এখানে কংগ্রেসের হবে এর বিভক্তি, মতপার্থক্যের হবে এর বিভক্তি এবং জন্য হলো অনুসর্গ। 9-এর 2 ছেলেবেলা থেকে তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে, এখানে করে হবে এ বিভক্তি, মনে হলো এ বিভক্তি এবং থেকে হলো অনুসর্গ। 9-এর 3 7টি দিন নিরুপদ্রবে কেটে গেল, এখানে নিরুপদ্রবে হবে এ বিভক্তি। 9-এর 4 শরীর সব দিক থেকেই ভেঙে পড়ছে, এখানে থেকে হবে অনুসর্গ। 10-এর প্রশ্নটি হলো নিচের প্রশ্নগুলোর কয়েকটি বাক্যে উত্তর দাও। 10-এর 1 যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন, এর ফল কি হয়েছিল? উত্তরে লিখবে 1901 সালের দশহরার দিন বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটি ফিটন গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন। রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটা চেপে চলে যায়। বঙ্কিমবাবু ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরেন, ওই দিন শপথ নেন চাকরিতে ইস্তফা দেবেন। এর ফল হয়েছিল সেটা হলো একটি স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দুঃখ ও দারিদ্র্যের সঙ্গে চলতে হয়। 10-এর 2 তোমার মতো মহান বিপ্লবীর জন্য
একটা কাজ আমার অবশ্যই করতে হবে। কে কাকে কথা বলেছিলেন? উক্ত কথাটি যতীন দাস ভগৎ সিংকে বলেছিলেন। ভগৎ সিং যখন মিস্টার সন্ডার্সকে হত্যা করে কলকাতায় পালিয়ে এসে যতীন দাসের সঙ্গে দেখা করেন, যতীন দাসকে অনুরোধ করেন নওজোয়ান সভার জন্য কিছু করতে। তখন যতীন দাস কথাগুলো বলেন। 10-3 কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কি ঘটেছিল? উত্তরে লিখবে বিপ্লবী ভগৎ সিং ও তার সহযোগী বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশেই বোমা ফেলেন। এর ফলে তাদের গ্রেপ্তার করা হয়, বিচারে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। 10-4 14 জুন 1929 যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয়? উত্তরে লিখবে ব্রিটিশ গোয়েন্দা মিস্টার প্যাট্রিক ব্যবস্থাপক সভার অধিবেশনে বোমা নিক্ষেপে তদন্ত করতে গিয়ে 30টি নামের তালিকা প্রকাশ করেন। তার মধ্যে অন্যতম ছিলেন যতীন দাস। তাকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়। 10-5 1929 সালের 13 জুলাই অনশন শুরু হয় কেন? উত্তর হবে লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাস সহ 16 জনের ওপর অমানুষিক পুলিশি নির্যাতনের প্রতিবাদে 15 জুলাই 1929 থেকে সমবেত অনশন শুরু হয়। 10-6 অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান? তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? যতীন দাস তার সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নেন যে ওদের দাবিগুলোর যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন। কিন্তু যতীন দাস অনশন ভঙ্গ করবেন না, কারণ তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ। 10-7 জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন? উত্তরে লিখবে ডাক্তার একটা সরু নল যতীনের নাকের মধ্যে ঢুকিয়ে দুধ ঢালতে শুরু করলে যতীন্দ্র ইচ্ছাকৃতভাবে জোরে জোরে কাশতে থাকেন। ফলে ওই নলটি খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধ যতীনের ফুসফুসে ঢুকে যাওয়ায় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন। 10-8 জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? উত্তরে লিখবে খাদ্যনালীতে দুধ ঢুকে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন যতীন্দ্র। যখন জ্ঞান ফেরে তখন উনি বুঝতে পারলেন যে ওনার চিরদিনের মতো কথা বলা বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারবেন না বলেই সব কিছু স্লেটে লিখে জানানোর জন্যই স্লেট পেন্সিল রাখা ছিল। 10-9 কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? উত্তর হবে যতীনের সঙ্গীন অবস্থা উপলব্ধি করে বড়লাট আরউইন তার বিশেষ ক্ষমতা বলে যতীনকে দেখাশোনা করার জন্যই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়েছিলেন। 10-10 যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন কেন? উত্তরে লিখবে যতীন দাসকে ডাক্তার, অ্যাম্বুলেন্স ও পুলিশ বাহিনীর সাহায্যে জেল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তারা যাতে কোনো মতেই নিয়ে যেতে না পারে তার জন্য যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন। 11 প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর নিজের ভাষায় উত্তর দাও। 11-1 যতীন দাসের মতো ভারতের অন্য কোনো স্বাধীনতা সংগ্রামীর জীবন কথা জানা থাকলে খাতায় লেখো। আমি এখানে দাদাভাই নওরোজির কথা লিখেছি, তোমরা চাইলে অন্য কোনো স্বাধীনতা সংগ্রামীর জীবন কথাও লিখতে পারো। 1823 সালে বোম্বাই শহরে এক পার্সি পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও তাদের পরিবার সাধারণভাবে গুজরাটি ভাষাতেই কথা বলতেন, তিনি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত ছিলেন। তিনি প্রথম ভারতীয় হয়েছিলেন যিনি বোম্বেতে এলফিনস্টোন কলেজে অধ্যাপক পদে অধিষ্ঠিত হন। গণিত এবং প্রাকৃতিক দর্শন শিক্ষা দেন। নওরোজির উল্লেখযোগ্য অবদান ছিল ভারতে ব্রিটিশ ঔপনিবেশিকতার অর্থনৈতিক বিশ্লেষণ, যা তার দ্য ইকোনমিক ড্রেন থিওরিতে তুলে ধরা হয়েছে। তিনি যুক্তি দিয়েছিলেন যে শোষণমূলক অর্থনৈতিক নীতির মাধ্যমে ভারতের সম্পদ সুপরিকল্পিতভাবে ব্রিটেনে চলে গেছে। একটি ধারণাটিতে তার মূল কাজ ভারতের দারিদ্র্য ও অব্রিটিশ শাসন। দাদাভাই নওরোজি 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। 1892 থেকে 1895 সাল পর্যন্ত তিনি ব্রিটিশ হাউস অব কমন্স সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এই অবস্থান অর্জনকারী প্রথম ভারতীয় হয়ে ওঠেন।
সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নওরোজি ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 1886-তে কলকাতা, 1893 লাহোর এবং 1906 কলকাতায় এর সভাপতি নির্বাচিত হন। দাদাভাই নওরোজিকে চিরকাল একজন বুদ্ধিমান ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হিসাবে স্মরণ করা হবে, যিনি ব্রিটেন এবং অন্যান্য দেশে ভারতের অনুপ্রেরণাকে সাহায্য করেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ প্রতিষ্ঠাকারী ত্রয়ীদের একজন। 1917 সালে 91 বছর বয়সে তিনি বোম্বেতে মারা যান। 11/2 যতীন দাসের মৃত্যুর খবর পেয়ে বাংলার এক বিশিষ্ট কবি তাকে নিয়ে কবিতা লিখেছিলেন। সেই কবির পরিচয় লিখে তার অন্য কোনো কবিতা তোমার ভালো লাগে কিনা এবং কেন ভালো লাগে সে সম্পর্কে লেখো। যতীন দাসের মৃত্যুর খবর পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে কবিতা লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার বার্ড নামে পরিচিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, একজন কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ এবং শিল্পী হিসাবে অসাধারণ ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য যাত্রা শুরু হয়েছিল তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশনায়, যিনি বাঙালি রেনেসাঁর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য কাজ গীতাঞ্জলি তাকে 1913 সালে সাহিত্য নোবেল পুরস্কার প্রদান করে। ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিকশিত হয়। সামগ্রিক শিক্ষা এবং শিল্প সংস্কৃতি এবং প্রকৃতির একীকরণের উপর জোর দেয়। অল্প দিনের মধ্যে সারা বিশ্বে রবীন্দ্রনাথের খ্যাতি ছড়িয়ে পড়ে। অবশেষে এই কর্মময় পুরুষের জীবনাবসান হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। কাগজের নৌকা, ছোট নদী, শরৎ এই কবিতাগুলো খুব ভালো লাগে।